আসসালামু আলাইকুম, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটা লার্নিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কিছুদিন আগে আমি বেসিক্স অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নামে একটা প্লেলিস্ট চালু করেছিলাম। তো সেই প্লেলিস্টে 5টা ভিডিও এ পর্যন্ত দিয়েছি। যেমন এই যে গত এক মাস আগে পার্ট 5-এর একটা ভিডিও দেওয়া ছিল, সেখানে দুষ্টু ম্যানেজমেন্ট চেনার উপায়টা কি সেটা বোঝানো হয়েছিল। তারপরে এইখানে তার আগের ভিডিওটা ছিল হচ্ছে সস্তায় শেয়ার কিনলেই লাভ নিশ্চিত কিনা, এই বিষয়টা ডিটেল বোঝানো হয়েছিল। তারপরে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের পার্ট 3-এর ভিডিওটা এখানে ছিল, এখানে পার্ট 2-এর ভিডিওটা ছিল এবং তারও আগে পার্ট 1-এর ভিডিও ছিল। অর্থাৎ 2 মাস ধরে আমি মোটামুটি বেসিক্স অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে কিছু ভিডিও বানাচ্ছি। এই ভিডিওগুলোর টার্গেট অডিয়েন্স কিন্তু সবাই, যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চান বা যারা শেয়ার বাজারে কোম্পানি সম্পর্কে জানতে চান বা কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় স্টার্টিং করতে চান, তাদের জন্য তো ডেফিনেটলি এটা হেল্প করবে। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে মার্কেটে আছেন, মনে করছেন যে আমি অনেক কিছু জানি, তাদেরও কিছু না কিছু শেখার ব্যাপার আছে এই ভিডিওগুলোতে, আমি এটা নিশ্চিতভাবে মনে করি। তো আজকের ভিডিওতে আমরা পিই রেশিও নিয়ে আলোচনা করব। পিই রেশিও মানে আমরা জানি প্রাইস টু আর্নিং রেশিও। এটা একটা বেসিক রেশিও, এটা সবাই আমরা জানি। পি রেশিও কি, কেন প্রয়োজন হবে, কিভাবে ব্যবহার করবেন, এই বিষয়টা আসলে কি ডিটেল একটা আলোচনা করব। পি রেশিও সম্পর্কে আপনার পুরো দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে আজকের এই ভিডিও দেখে, এটা আমি মনে করি। আর এটা কিন্তু পি রেশিও কিন্তু ভ্যালুয়েশনের একটা পার্ট, মানে ভ্যালুয়েশন করার জন্য কিন্তু মানুষ পি রেশিও ব্যবহার করে। সো পি রেশিও আসলে কি ধরনের ভ্যালুয়েশন টেকনিক? এটা হচ্ছে রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক। সো রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক হিসাবে পি রেশিওটা কি জিনিস, এটা কেন ব্যবহার করবেন, কেন প্রয়োজন, কিভাবে ব্যবহার করবেন, এই ডিটেল আলোচনাটা আজকের এই ভিডিওতে আমরা করব। তবে দর্শক, তার আগে বলে দিচ্ছি, মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে। এই কোর্সে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুইটাই শিখতে পারবেন। এছাড়াও আপনি যদি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে ট্রেডিং করতে চান, সেটাও আমার কাছে পাবেন। সো যে কোর্সই করতে চান না কেন, আমার কাছে ইমেল করুন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়, অথবা এই ভিডিওর পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। এর আগের যে পার্ট 1 পার্ট 2 ভিডিওগুলোতে আমরা কি কি কভার করেছিলাম, যদি বলি যে একটা বিজনেস গ্রো করছে কিনা সেটা বুঝবেন কিভাবে, এই বিষয়গুলো আমরা পার্ট 1-এ কভার করেছিলাম। পার্ট 2 এর যে ভিডিওটা, ওটাতে আমরা একটা কোম্পানিতে ইনভেস্ট করে ইনভেস্টর হিসাবে আপনি কীরকম রিটার্ন পাবেন বা ম্যানেজমেন্ট এফিশিয়েন্ট কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে একটা বিজনেস কেমন প্রফিটেবল, এই বিষয়টা পার্ট 3-তে আমরা আলোচনা করেছিলাম। পার্ট 4-এ দেখেছিলাম যে সস্তা শেয়ার কিনলে লাভ নিশ্চিত হবে কিনা, বা আসলে মার্জিন অফ সেফটির বিষয়টা পার্ট 4-এ আপনাদেরকে বোঝানো হয়েছে। আর পার্ট 5-এ আমরা আসলে একটা কোম্পানির ম্যানেজমেন্ট কেমন, ম্যানেজমেন্টকে কিভাবে এভালুয়েট করব, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। অর্থাৎ দুষ্টু ম্যানেজমেন্ট আপনি কিভাবে চিনতে পারবেন, ভালো ম্যানেজমেন্ট কিভাবে চিনতে পারবেন, এই বিষয়গুলো পার্ট 5-এর ভিডিওতে আমরা কভার করেছি। সো যারা এই 5টা ভিডিও এখন পর্যন্ত দেখেন নাই, দয়া করে দেখে নিন, প্রচুর পরিমাণ শিখতে পারবেন, তার কোনো ভুল নেই। সো আমি রেকমেন্ড করব 5টা ভিডিও আপনি অবশ্যই দেখে নেবেন। সো আজকের ভিডিওতে আমরা যেটা করব সেটা হচ্ছে পিই রেশিওটা নিয়ে একটা চুলছেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। সো পিই রেশিওটা আমরা সকলেই জানি এটা কি। এটা হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। আপনি একটা কোম্পানির মার্কেট প্রাইসকে তার ইপিএস দিয়ে যদি ডিভাইড করেন, তাহলে পিই রেশিও আপনি পেয়ে যাবেন। সো ধরেন একটা কোম্পানির দাম হচ্ছে 209 টাকা 80 পয়সা, আর ওর বর্তমান ইপিএস হচ্ছে 23 টাকা 98 পয়সা। তাহলে আপনি এই কোম্পানির পিই রেশিও পেতে চাইলে আপনি যেটা করবেন, 209 টাকা 80 পয়সাকে ডিভাইড করবেন 23 টাকা 98 পয়সা, তাহলে আপনি যেটা পাবেন 8.75। এটা হচ্ছে পিই রেশিও। সো আপনি অলরেডি বুঝেই গেছেন, এটা হচ্ছে স্কোয়ার ফার্মার পিই রেশিও। স্কোয়ার ফার্মার মার্কেট প্রাইস 209 টাকা 80 পয়সা, তাকে আপনি তার অ্যানুয়ালাইজড ইপিএস 2393 টাকা 80 পয়সা দিয়ে ডিভাইড করলে যেটা পাচ্ছেন, এটা হচ্ছে পিই রেশিও। সিম্পলভাবে পিই রেশিও এটাই বোঝায়। তো এখন পিই রেশিও আসলে অনেক প্রকার হতে পারে। যেমন ধরেন এখানে আপনি তাকান, এইখানে আপনার এখানে পিই রেশিও দুইটা দেখাচ্ছে, একটা হচ্ছে অডিটেড পিই রেশিও, আরেকটা দেখাচ্ছে কারেন্ট পিই রেশিও। সো এই অডিটেড পিই রেশিও 10.23 মানে হচ্ছে এই 209 টাকা 80 পয়সা মার্কেট প্রাইসকে আপনি যদি ওর প্রিভিয়াস ইয়ারের অডিটেড ইপিএস 20 টাকা 51 দিয়ে ডিভাইড করেন, তাহলে যে পিই রেশিও পাবেন ওটা হচ্ছে অডিটেড পিই রেশিও। সো এছাড়াও আপনি এই কারেন্ট পিই রেশিও কোনটা, কারেন্ট পিই রেশিওটা হচ্ছে এই 209 টাকা 80 পয়সাকে আপনি যদি ওর
অ্যানুয়ালাইজড ইপিএস অর্থাৎ ও 2 কোয়ার্টারের ডাটা দিয়েছে, এই 2 কোয়ার্টারের ডাটা মানে 6 মাসের ডাটা, এটাকে 2 দিয়ে গুণ করলে ওর অ্যানুয়ালাইজড ইপিএস আসবে হচ্ছে 23 টাকা 98 পয়সা। সো আপনি যদি 209 টাকা 80 পয়সাকে 23 টাকা 98 দিয়ে ডিভাইড করেন তাহলে যে পি রেশিওটা পাবেন এটা হচ্ছে কারেন্ট পি রেশিও। এর আরও একটা নাম আছে, এটা হচ্ছে আনঅডিটেড পি রেশিও। এই প্রিভিয়াস ইয়ারের ইপিএস দিয়ে ডিভাইড করলে আপনি পেয়ে যাচ্ছেন অডিটেড পি রেশিও, আর এবার কারেন্ট পি রেশিওর আরেকটা নাম হবে আনঅডিটেড পি রেশিও, অথবা আপনারা চাইলে ফরওয়ার্ড পি রেশিও বলতে পারেন। তার মানে কারেন্ট পি রেশিওর নাম কিন্তু মূলত তিনটা, একটা হচ্ছে কারেন্ট পি রেশিও, আনঅডিটেড পি রেশিও এবং ফরওয়ার্ড পি রেশিও, আর এটা হচ্ছে আমার অডিটেড পি রেশিও। সো পি রেশিওর কীভাবে বের করতে হয়, ক্যালকুলেশনটা খুবই সহজ, কতভাবে বের করা যায় বা কত টাইপের এটাও আমরা আলোচনা করছি। এখন আমরা একটা দেখব যে রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক হিসাবে পি রেশিওকে কিভাবে ব্যবহার করা যায়। সো রিলেটিভ ভ্যালুয়েশন বা ভ্যালুয়েশন মানে হচ্ছে আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড, এটা বোঝার জন্য আমরা অনেকেই পি রেশিওটা ব্যবহার করি। কিন্তু এখন ব্যাপার হচ্ছে স্কোয়ার ফর্মার পি রেশিও 8.75, এটা কি ভালো না খারাপ, এটা কিভাবে বুঝবো? আপনি চাইলে বুঝতে পারেন যে মার্কেটের পি রেশিও হচ্ছে ধরেন 14, পুরো মার্কেটের পি রেশিও যদি 14 হয়, স্কোয়ার ফার্মা যদি 8.75 পিতে ট্রেড হয়, তাহলে অ্যাটলিস্ট মার্কেটের চাইতে এটা আন্ডার ভ্যালুড অবস্থায় পাচ্ছেন কিনা এই বিষয়টা বোঝা যাচ্ছে। এটা একটা রিলেটিভ ভ্যালুয়েশন, মার্কেটের সাথে রিলেশন করে আপনি বুঝতে চেষ্টা করছেন যে মার্কেটের চাইতে স্কোয়ার ফার্মা আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড। সো মার্কেটের চাইতে স্কোয়ার ফার্মা ডেফিনেটলি আন্ডার ভ্যালুড। এবার আমরা যদি চিন্তা করি স্কোয়ার ফার্মা হচ্ছে ফার্মা ইন্ডাস্ট্রির অন্তর্গত, সো ফার্মা ইন্ডাস্ট্রির পি রেশিও ধরেন 18, পুরো ফার্মা ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পি রেশিও হচ্ছে 18, আর এই স্কোয়ার ফার্মার পি রেশিও হচ্ছে 8.75। তাহলে স্বাভাবিকভাবে পুরো মার্কেটের চাইতে বা পুরো সেক্টরের চাইতে এইটার পি রেশিও কম, বিধায় এটাকে আন্ডার ভ্যালুড বলা যাচ্ছে। এখন ধরেন সিম্পলি আপনি একটা স্টকের সাথে আরেকটা স্টকের পি রেশিও কম্প্যারিজন করতে চাচ্ছেন। ধরেন আপনি স্কোয়ার ফার্মার পি রেশিও হচ্ছে 8.75, আরেকটা ফার্মা কোম্পানি সেটা হচ্ছে ইবনে সিনা, এর পি রেশিও হচ্ছে 13.61। তাহলে রিলেটিভ ভ্যালুয়েশন করে যদি আমি হেড টু হেড ক্যালকুলেশনটা দেখি তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে ইবনে সিনার পি রেশিও হচ্ছে 13.61 আর হচ্ছে স্কোয়ার ফার্মার পি রেশিও 8.75। তাহলে ইবনে সিনার পি রেশিওর চাইতে স্কোয়ার ফার্মার পি রেশিও কম, বিধায় স্কোয়ার ফার্মাকে আমি আন্ডার ভ্যালুড বলতে পারি। কার কাছ থেকে? ইবনে সিনার কাছ থেকে। তার মানে স্কোয়ার ফার্মা এবং ইবনে সিনা হেড টু হেড ক্যালকুলেট করলে ইবনে সিনা হচ্ছে ওভার ভ্যালুড, স্কোয়ার ফার্মা হচ্ছে আন্ডার ভ্যালুড। কিন্তু এই অ্যাপ্রোচটা কোনোভাবেই সঠিক না, এই কাজটা করা একটা বোকামি। কেন বোকামি আমি একটু বলছি। দেখেন স্কোয়ার ফার্মার টোটাল শেয়ার হচ্ছে 88 কোটি, তার মধ্যে ফ্রি ফ্লট শেয়ার আছে 54 কোটির কাছাকাছি, আর এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 18,000 কোটি টাকা। এবার ইবনে সিনা যদি এর টোটাল নাম্বার অফ শেয়ার মাত্র 3,12,00,000, এর ফ্রি ফ্লট 1,72,00,000 কাছাকাছি হবে, আর ওর মার্কেট ক্যাপ মাত্র 895 কোটি টাকা। তাহলে স্কোয়ার ফার্মার চাইতে ইবনে সিনার শেয়ার সংখ্যা খুবই কম। স্কোয়ার ফার্মার শেয়ার হচ্ছে 88 কোটি আর এর হচ্ছে মাত্র 3,12,00,000। স্কোয়ার ফার্মার মার্কেট ক্যাপিটাল হচ্ছে 18,000 কোটি টাকা আর ইবনে সিনার মার্কেট ক্যাপ মাত্র 800 কোটি টাকা। তার মানে বোঝাই যাচ্ছে যে স্কোয়ার ফার্মার চাইতে ইবনে সিনার মার্কেট ক্যাপিটাল খুবই কম। ইনফ্যাক্ট আপনি যদি একটা ইবনে সিনাকে 18 গুণ করেন, অর্থাৎ 18টা ইবনে সিনাকে একত্রিত করলে একটা স্কোয়ার ফার্মা হচ্ছে, তাহলে স্কোয়ার ফার্মা ইজ এ লার্জ ক্যাপিটালের কোম্পানি, ইবনে সিনা ইজ এ লো পেইড আপের কোম্পানি। তাহলে এই লো পেইড আপের একটা কোম্পানির সাথে লার্জ পেইড আপের একটা কোম্পানিকে আপনি যদি পি রেশিওর কনসিডারেশনে যদি ভ্যালুয়েশন করে আন্ডার ভ্যালুড না ওভার ভ্যালুড তুলনা করতে চান, এটা টোটালি একটা বোকামি হবে। তার মানে আপনি যদি স্কোয়ার ফার্মাকে তুলনা করতে চান তাহলে আপনাকে কমপক্ষে স্কোয়ারের মতো আরেকটা কোম্পানির সাথে আপনাকে তুলনা করতে হবে। সেটা হতে পারে ধরেন হচ্ছে রেনেটা, আর টোটাল মার্কেট ক্যাপিটাল 13,968 কোটি টাকা, যদিও এটা 18,000-এর চাইতে কম, তারপরেও ইবনে সিনার তো মাত্র 875। সেই হিসাবে আপনি যদি রিলেটিভ ভ্যালুয়েশন করতে চান রেনেটার সাথে স্কোয়ার ফার্মা করা যেতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি বলতে পারি যে স্কোয়ার ফার্মা রেনেটার চাইতে অনেক 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 বেশি আন্ডার ভ্যালুড অবস্থায় আছে। কিন্তু আমি কি ইবনে সিনার সাথে যদি স্কোয়ার ফার্মার এই পি রেশিওর উপর বেস করে তুলনা করি তাহলে কি কোনোদিন হবে? কোনো দিন হবে না, কারণ স্কোয়ার ফার্মা একটা 18,000 কোটি টাকার কোম্পানি, ওর টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে 18,000 কোটি টাকা, টোটাল শেয়ার 88 কোটি এবং ওর ফ্রি ফ্লট হচ্ছে 54 কোটি বা 55 কোটি, আর ইবনে সিনা মাত্র 895 কোটি টাকার শেয়ার মার্কেট ক্যাপিটাল, আর ওর টোটাল নাম্বার অফ শেয়ার মাত্র 3,12,00,000, আর ওর ফ্রি ফ্লট হচ্ছে 1,72,00,000। সো বুঝতেই পারতেছি যে কেউ যদি মনে করি যে আমি ইবনে সিনা কিনতে রাজি আছি বাট এই পি রেশিও 1361-তে কেনা যাবে না,
পি রেশিও যখন 8.75-এ নামবে তখনই আমি কেবল ইবনে সিনা কিনবো। তাহলে আমার মনে হয় ইবনে সিনা কেনার যে মানে শখ অথবা ইবনে সিনা কেনার যে তার আশা বা ডিজায়ার, এটা কোনো দিন পূরণ হবে না। অর্থাৎ ইবনে সিনার পি রেশিও স্কোয়ারের চাইতে অলওয়েজ বেশি থাকবে, এটা নর্মাল একটা জিনিস, এটা একটা কমন সেন্স, এটা আপনাকে বুঝতে হবে। আরেকটা জিনিস বুঝবেন যে এই ইবনে সিনা হচ্ছে একটা লো পেড আপের শেয়ার, এটা একটা গ্রোথ স্টক, এর পি রেশিও সবসময় ওভার ভ্যালুড হিসাবে থাকবে বা কারেক্টলি ভ্যালুড হিসাবে থাকবে। আর স্কয়ার ফার্মা ইজ এ ভ্যালু স্টক, এটা একটা লার্জ কোম্পানি, এর পি রেশিও সবসময়ই আন্ডার ভ্যালুড হিসাবে থাকাটা বাঞ্ছনীয়। সো স্কয়ার ফার্মার সাথে পি রেশিওর উপর বেস করে আমি কখনোই ইবনে সিনাকে মানে কনসিডার করতে রাজি না। স্কয়ার ফার্মার সাথে আমি তাহলে কি করব, স্কয়ার ফার্মার মতো কাছাকাছি মার্কেট ক্যাপিটালের যে কোম্পানিগুলো আছে তাদের সাথে স্কয়ার ফার্মার রিলেটিভ পি রেশিও দিয়ে রিলেটিভ ভ্যালুয়েশন করার চেষ্টাটা করব। এবার আরেকটা ফ্যাক্টর আপনাকে আমি একটু বলবো, পি রেশিও দিয়ে আরও একটা জিনিস বোঝা যায়, সেটা একটু দেখেন। স্কয়ার ফার্মার জায়গায় আমি জিপি নিলাম এবং ইবনে সিনার জায়গায় আমি রবি নিলাম। এই জিপি এবং রবি নেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে পি রেশিও দিয়ে সত্যিকার অর্থে আপনাকে একই সেক্টরের দুইটা কোম্পানি বা তিনটা কোম্পানিকে হেড টু হেড ক্যালকুলেশনটা করতে হবে। সো মার্কেট ক্যাপিটাল দিয়ে যদি দেখি যে জিপির মার্কেট ক্যাপিটাল 38,699 কোটি টাকা আর রবির মার্কেট ক্যাপিটাল 15,000 কোটি টাকা। তার মার্কেট ক্যাপিটালের দিক দিয়ে গ্রামীণফোন হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় একটা কোম্পানি, মার্কেট ক্যাপের কোম্পানি, লার্জ পেড আপের কোম্পানি। রবিটাও লার্জ পেড আপ, বাট আপনার 39,000-এর তুলনায় এটা 38,000-এর তুলনায় এটা 15,000, তার মানে এর মার্কেট ক্যাপিটাল জিপির চাইতে খুব একটা বেশি না। বাট তারপরেও দুটাকে যদি আমি হেড টু হেড ক্যালকুলেট করি তাহলে দেখেন জিপির কারেন্ট পি রেশিও হচ্ছে 12.86। এটার মানে হচ্ছে এই 286 টাকা 60 পয়সা দিয়ে কেউ যদি জিপি বাই করে তাহলে জিপি তার যে আর্নিংস, এই ইপিএস, এইটা দিয়ে 12 বছরে বা 13 বছরে বা 13 বছরে আপনার আর্নিংস দিয়ে আপনার এই 286 টাকা উদ্ধার করে দিবে। তার মানে জিপির আর্নিংস দিয়ে তার বর্তমান প্রাইজের পেব্যাক পিরিয়ড হচ্ছে 12.86 বছর, 13 বছরটাই ধরেন রাউন্ড করে। কিন্তু এই রবির আর্নিংস দিয়ে ধরেন 30 টাকা দিয়ে রবি, ওই জিপির দাম কত ছিল, জিপির দাম 286 টাকা, তাহলে 286 টাকা দিয়ে আপনি যদি জিপি বাই করেন 13 বছরে আর্নিংস দিয়ে আপনার 286 টাকা ও ফেরত দিবে, পেব্যাক করবে। কিন্তু রবিকে মাত্র 30 টাকা দিয়েও যদি আপনি বাই করেন, জিপির চাইতে অনেক কম দাম, মাত্র 30 টাকা, এই 30 টাকা দিয়েও যদি রবি বাই করেন তাহলে ভাই ওর আর্নিংস দিয়ে ও আপনাকে টাকা ফেরত দিবে 85 বছরে। তাহলে জিপি যেখানে 13 বছরে আপনাকে আর্নিংস দিয়ে টাকা ফেরত দিবে, এখানে কি করবে 85 বছর লাগবে আর্নিংস দিয়ে আপনার টাকাটা ফেরত দিতে। সো পি রেশিও কিন্তু এটাও একটা ব্যাপার যে পেব্যাক পিরিয়ড কে কত দিচ্ছে। সো অনেকেই মনে করেন যে জিপিও টেলিকম ব্যবসা করে, রবিও টেলিকম ব্যবসা করে, সো জিপির দাম যেহেতু 286 টাকা, এটা না কিনে আমি কম দামি রবি কিনবো। কিন্তু দেখেন ভাই, রবি এই 30 টাকা ফেরত দিতেও কিন্তু 85 বছর লাগাবে, আর জিপি কিন্তু 286 টাকা ফেরত দিতে মাত্র 13 বছর লাগাবে। সো এবার আপনি বুঝেন যে রিলেটিভ ভ্যালুয়েশনে পি রেশিও এভাবেও চাইলে আপনি ব্যবহার করতে পারেন। সো দর্শক, পি রেশিও নিয়ে অনেক কথায় অলরেডি বলে ফেলছি। আমার কাছে পার্সোনালি কম সময়ের মধ্যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিস যদি শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। এছাড়াও আপনি যদি মনে করেন আপনি টাকা খরচ করবেন না, আপনি ফ্রিতে শিখবেন, তাহলে আমার চ্যানেলে যাবেন। চ্যানেলে প্রায় 127টার মতো ভিডিও আছে। এই 127টা ভিডিও দেখলে আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে বিশাল জ্ঞান আহরণ করবেন বলে আমি মনে করি। এরপরও যদি আপনার অ্যাডভান্স লেভেলের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে মন চায়, তাহলে খুব কম সময়ে যদি শিখতে চান আমার কাছে আপনি ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আগামী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।